দরকার হলে ককরোচের প্রোগ্রামে আমি নিজেও যাব, কারণ আমাদের সমর্থন প্রথম থেকেই ছিল, আছে এবং থাকবে। আর সবাই মিলে আমরা যদি রাস্তায় নামি, আপনারা জেনে রাখুন, যেমন কালকে বিজেপি নেতা পালিয়েছে, এখান থেকেও সব কটাকে পালাতে হবে, পালিয়ে মুখ রক্ষা করতে হবে। ককরোচ অর্থাৎ দেশদ্রোহী একটি দল, সমস্ত দেশদ্রোহী ডিপ স্টেটের টাকায় দেশবিরোধী কিছু শক্তি, এলিট শহরের কিছু জেনজিন নাম করা ছাত্র জেএনইউ ফেনুতে পড়ে, তাদেরকে ভুল বুঝিয়ে ওখানে আসরে ভিড়িয়েছে। এরা প্রত্যেকে আরশোলা। আপনার বাড়িতে আরশোলা হলে কি হয়? আপনি বেগুন স্প্রে দিয়ে, রেড হিট দিয়ে মারেন। আমাদের রেড হিট বেগুন স্প্রে রেডি, সরকারের রেডি। আর আমরা ককরোচ আন্দোলনে কারা দেশের ভিতরে থেকে বিভীষণে ভূমিকা নিচ্ছে সেটাও দেখে ফেললাম। ফলে অচিরেই এই আন্দোলনটায় সমূলে বিদায়ী হবে। মমতাকে ছেড়ে দিন, মমতা এই ফাইল চুরি ইডির আর এই 21শে জুলাইয়ে তার ভূমিকা, এই দুটোতেই তিনি জেলে যাবেন এবং বাকি জীবনটা জেলেই কাটাবেন। আর ভাইপো যদি বিদেশে পালিয়ে না যায়, 31শে সেপ্টেম্বর তার রক্ষা কবচ ওঠার পরে দেখবেন আপনি খেলাটা। কোনোদিন শহীদদের নিয়ে রেখেছেন? 98-এ প্রথম দিকে সিপিএমকে গাল দিতেন শহীদ মঞ্চে, তারপরে বিজেপিকে গাল দেওয়া শুরু করলেন, ভুলভাল কথা বললেন, আজকেও তাই বলেছেন। আমি বলছি শহীদ মানে তো শ্রাদ্ধ, শহীদ তর্পণ মানে শ্রাদ্ধ করা। শ্রাদ্ধে আমরা কোনোদিনও আমিষ খাই, শ্রাদ্ধে আমরা কোনোদিনও ডিস্কো ড্যান্স লাগাই। দেবকে তুলে নিয়ে তিনি ফি বছর পাগলু ড্যান্স করাতেন, শহীদ মঞ্চটা। এটা ঠিক মমতা ব্যানার্জিকে সেদিন দল থেকে তাড়িয়ে দেয়নি কংগ্রেস, এমনকি জ্যোতিবাবু তাকে জেলে ঢোকায়নি, তার বিরুদ্ধে এফআইআর করেনি। এই কারণে তিনি ওই মৃত লাশগুলোর ওপরে দাঁড়িয়ে রাজনৈতিক প্ল্যাটফর্মটা তৈরি করেছেন। পরবর্তীকালে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন। তুমি 1998 থেকে আজ অবধি মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসে ফি বছর ডিম ভাতের উৎসব এবং পাগলু ড্যান্স আসর ছাড়া শহীদ তর্পণে কি করেছে দেখাও। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। একই দুর্নীতির ভিত্তিভূমি, চিটিংবাজির ভিত্তিভূমি, বদমাইশির মিথ্যাচারের ভিত্তিভূমিটায় মমতা আবার নতুন ঘর বানানোর স্বপ্ন দেখছে। দেখো, যার ভিত্তিভূমিটাই দুর্নীতিগ্রস্ত, যার ভিত্তিভূমিটাই অবৈধ, তাকে দিয়ে বৈধ ভালো কাজ হতে পারে না। আমি তোমাকে কেন বলছি, যে মমতা ব্যানার্জি 1993 সালে 21শে জুলাই কিছু মানুষকে ভুল বুঝিয়ে ভোটার কার্ড সংশোধনের নাম করে, মহাকরণ অভিযানের নাম করে গুন্ডামি করেছিল, যার গুন্ডামির প্রকাশিত তথ্য বলছে তৎকালীন হাইকোর্টে জমা পড়া স্বরাষ্ট্র সচিব, পরবর্তীকালে মমতারই মন্ত্রিসভার অন্যতম মন্ত্রী মনীশ গুপ্তর রিপোর্ট অনুযায়ী সেদিন মমতার এই আন্দোলনটা কোনোভাবেই গান্ধীবাদী ছিল না, সহিংস ছিল। এবং এতটাই সহিংস ছিল যে আন্দোলন থেকে 3টে বাস পুরানো হয়েছিল, 35টি গাড়ি ভাঙচুর হয়েছিল, দোকান ভাঙচুর হয়েছিল, জখম হয়েছিল 215 জন পুলিশ, তার মধ্যে পুলিশ কমিশনার, যুগ্ম কমিশনার, ডিসি সদর সহ 7 জন ডিসি, 10 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, 35 জন পুলিশের হাসপাতালে ভর্তি ছিল, তার মধ্যে অনেকেরই শরীরে পাইপ গানের গুলি এবং বোমের স্প্লিন্টার ছিল। শুধু পুলিশের তৎকালীন তালাতলা থানার সার্জেন্ট ডিকে ঘোষালের গুলি লেগেছিল, সাব ইন্সপেক্টর কালাচাঁদ সমাদ্দারের শরীরে বোমার আঘাত ছিল, পুলিশের গোয়েন্দা বিভাগের সাব ইন্সপেক্টর একে গাঙ্গুলি এসএসকেএমের সামনে নাক ফাটিয়ে দেওয়া হয়েছিল। এটা ছিল এমনকি পুলিশ তৎকালীন রিপোর্ট বলছে 17টি বোমা, 2টি তরোয়াল, ভোজালি, পাইপ গান, চপার, ডেগার উদ্ধার হয়েছিল। এটা গান্ধীবাদী আন্দোলন ছিল মমতার। আন্দোলনটা নির্বাচন কমিশনে করার কথা ছিল, সেখানে গিয়েছিল। শুধু তাই নয়, সেদিন এই জমায়েত রোড, স্ট্যান্ড রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট, ধর্মতলা, ব্রেবন রোড, এই সশস্ত্র জমায়েত, সশস্ত্র মদ্যপদের জমায়েতটা করেছিলেন তিনি। কংগ্রেসের পারমিশন সেদিন ছিল না, অর্থাৎ জমায়েতটাই ছিল বেআইনি। এটা ঠিক মমতা ব্যানার্জিকে সেদিন দল থেকে তাড়িয়ে দেয়নি কংগ্রেস, এমনকি জ্যোতিবাবু তাকে জেলে ঢোকায়নি, তার বিরুদ্ধে এফআইআর করেনি। এই কারণে তিনি ওই মৃত লাশগুলোর ওপরে দাঁড়িয়ে রাজনৈতিক প্ল্যাটফর্মটা তৈরি করেছেন। পরবর্তীকালে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন। তুমি 1998 থেকে আজ অবধি মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসে ফি বছর ওই শহীদ দিবসের নাম করে ডিম উৎসব, ভাতের উৎসব এবং পাগলু ড্যান্স আসর ছাড়া শহীদ তর্পণে কি করেছে দেখাও।
জাস্টিস অবসরপ্রাপ্ত জাস্টিস সুশান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট 2014 সালে বেরোনোর পরে তিনি ওই কমিশনের রিপোর্টটা বের করেনি কেন? সেখানে তো সুপারিশ ছিল 25 লক্ষ টাকা করে শহীদদের দেওয়ার কথা, 2 লক্ষ টাকা করে কেন দেওয়া হয়েছিল? আহতদের কেন কম টাকা দেওয়া হয়েছিল? কেন সেদিন কমিশনের কাছে মমতা ব্যানার্জি কোনো কাগজ জমা দেয়নি? কেন? মনীশ গুপ্ত ফেঁসে যাবে? তিনি ফেঁসে যাবেন বলে যে তার নেতৃত্বে বেআইনিভাবে জমায়েতটা হয়েছিল, তিনি গুন্ডামি করেছিলেন। কেন সেদিন কমিশনের রিপোর্টটা চেপেছিল? তার পলিটিক্যাল ইন্টারেস্টে। আজকে শহীদ পরিবার, এমনকি জীবন্ত শহীদ সিরাজুল, যাকে তিনি, যে লোকটি তাকে বাঁচিয়েছিল, তার জন্য চাকরি খোয়াতে হয়েছিল, তার পুলিশ তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়েছিল, কেন ভিক্ষা করছে? মমতা ব্যানার্জির কাছে প্রশ্ন করুন। আজকে সেই মৃত বডির উপরে দাঁড়িয়ে তিনি আবার মসনদ তৈরি করবেন, মিথ্যার মসনদ। এটা চলবে না, এটা ভেঙে পড়ে যাবে। কোনোদিন শহীদদের নিয়ে রেখেছেন? 98-এ প্রথম দিকে সিপিএমকে গাল দিতেন শহীদ মঞ্চে, তারপরে বিজেপিকে গাল দেওয়া শুরু করলেন, ভুলভাল কথা বললেন, আজকেও তাই বলেছেন। আমি বলছি শহীদ মানে তো শ্রাদ্ধ, শহীদ তর্পণ মানে শ্রাদ্ধ করা। শ্রাদ্ধে আমরা কোনোদিনও আমিষ খাই, শ্রাদ্ধে আমরা কোনোদিনও ডিস্কো ড্যান্স লাগাই। দেবকে তুলে নিয়ে তিনি ফি বছর পাগলু ড্যান্স করাতেন। শহীদ মঞ্চ ওটা? শহীদ মঞ্চ? শহীদ, হ্যাঁ, মদ্যপান হতো, ট্রাকে ট্রাকে মদের বোতল সাপ্লাই হচ্ছে। তার শহীদ দিবসের নাম করে রাজ্য জুড়ে গুন্ডামি করতো তার লোকজন। ট্রেনে, বাস থেকে, সাধারণ রিজার্ভেশন থেকে ট্রেনে উঠে লোকজনকে দাঁড় করিয়ে ঘাট ধাক্কা দিয়ে নামিয়ে ট্রেন দখল করে, বাস দখল করে কলকাতা শহরে আসতেন তারা সেলফি তুলতে, শহীদ তর্পণ করতেন। শহীদ তর্পণ করেছেন কোনোদিনও মমতা বন্দ্যোপাধ্যায়? শহীদ তর্পণ যদি করতেন তাহলে শহীদ পরিবারগুলোকে ন্যায় দিতেন। আজকে শুভেন্দু অধিকারী মহাশয় কমিশনের রিপোর্ট প্লেস করেছে, তার পরতে পরতে লেখা আছে এফআইআর করতে বলা হয়েছিল যারা সেদিন তথ্য প্রমাণ লোপাট করেছিল। কার নির্দেশে? মমতা ব্যানার্জির নির্দেশে। তিনি দলের সরকারের প্রধান ছিলেন, মুখ্যমন্ত্রী। কেন এফআইআরটা হয়নি? কেন মনীশ গুপ্তকে তিনি মন্ত্রী করেছিলেন, পরবর্তীকালে রাজ্যসভার সাংসদ, যার নির্দেশে গুলি চলেছিল? বলুন। বুদ্ধদেব তৎকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী পর্যন্ত কমিশনের কাছে সাক্ষ্য দিয়েছিল। কেন? যিনি মেন সাক্ষী, যার নেতৃত্বে ওই সেদিন আন্দোলনটা হয়েছিল, সেই মমতা ব্যানার্জিকে সাক্ষী গ্রহণ করতে ডাকিনি কেন? করেননি? কার নির্দেশে করেননি? এই কথাগুলো উঠবে। মমতা ব্যানার্জি এই কারণেই এই পুরো কমিশনের রিপোর্টটা চেপে গিয়েছিল। শহীদ পরিবারগুলোকে ন্যায় দেয়নি। শহীদ পরিবারগুলো তৎকালীন সময়ে 25 লক্ষ টাকা পেলে পরিবারগুলো বেঁচে যেত। আজকে মদে মরলেও 2 লাখ টাকা, শহীদ হয়ে মরে, যার জন্য মমতা ব্যানার্জিকে এত বড় রাজনৈতিক ক্যারিয়ার দিল যেই শহীদরা, তার পরিবারগুলোও পেল 2 লাখ টাকা। এটা এরপরেও আপনি বলবেন এই শহীদ পরিবারগুলোর জন্য মমতা ব্যানার্জি কিছু বলছে না কেন? উনি কোনোদিনও শহীদ পরিবারগুলো, আপনি বুম নিয়ে জানতো মমতা ব্যানার্জি জিজ্ঞেস করুন, একজন শহীদের নাম ম্যাডাম মনে আছে? নেই। কারণ শহীদের নাম মনে রাখার মানসিকতা, ইচ্ছে তার নেই। বরং শহীদের বডি হাইজ্যাক করে, চুরি করে, নন্দীগ্রামে আন্দোলন চুরি করে, সিঙ্গুরের আন্দোলন চুরি করে, রিজানুর মানে আত্মহত্যার আন্দোলনকে চুরি করে, ঠিক একইভাবে 21শে জুলাই 1993 সালে আন্দোলনটাকে চুরি করে, তিনি কংগ্রেসের আন্দোলন চুরি করে তিনি আজকে এই মসনদটা তৈরি করেছেন। আর ভিত্তিটাই চুরি করা, যার দলের প্রতীকটাও চুরি করা, রেজিস্ট্রেশনটা চুরি করা, টাকা চুরি করা, তার থেকে আপনি আর নতুন কি পাবেন? চোরেদের আবার নীতি নৈতিকতা ছাড়ুন, এইগুলো কথা থাক। প্রশ্ন হচ্ছে শহীদ পরিবারগুলোকে নতুন মুখ্যমন্ত্রী বলেছেন এফআইআর করতে পারেন, তারা যেন দয়া করে তৎকালীন মুখ্যমন্ত্রী, অপসারিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর করে। তাদের পরিবারের লোকজনকে, একমাত্র উপার্জনক্ষম লোকজনকে ভুল বুঝিয়ে মিথ্যে কথা বলে সেদিন মহাকরণে নিয়ে গেছিল। এই অভাবনীয় ক্ষতি, যাদেরকে চিটিংবাজি করেছে, 25 লক্ষ টাকার জায়গায় 2 লক্ষ টাকা দিয়েছে, বাকি 23 লক্ষ টাকা করে খেয়ে নিয়েছে মমতার এবং তার সাঙ্গপাঙ্গ, তার ফ্যামিলির লোকজন, এর বিরুদ্ধে যেন এফআইআর করে। এরা নির্দিষ্টভাবে এফআইআরে লেখা থাকে তাদের সাথে প্রতারণা করেছে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী, তৃণমূলের সুপ্রিমো। ককরোচ অর্থাৎ দেশদ্রোহী একটি দল, সমস্ত দেশদ্রোহী ডিপ স্টেটের টাকায় দেশবিরোধী কিছু শক্তি, এলিট শহরের কিছু জেনজিন নাম করা ছাত্র, জেএনইউ ফেনুতে পড়ে, তাদেরকে ভুল বুঝিয়ে ওখানে আসরে ভিড়িয়েছে। এরা প্রত্যেকে আরশোলা। আপনার বাড়িতে আরশোলা হলে কি হয়? আপনি বেগুন স্প্রে দিয়ে, রেড হিট দিয়ে মারেন। আমাদের রেড হিট বেগুন স্প্রে রেডি, সরকারের রেডি। আর আমরা ককরোচ আন্দোলনে কারা দেশের ভিতরে থেকে বিভীষণে ভূমিকা নিচ্ছে সেটাও দেখে ফেললাম। ফলে অচিরেই এই আন্দোলনটায় সমূলে বিদায়ী হবে। মমতাকে ছেড়ে দিন, মমতা এই ফাইল চুরি,
ইডির আর এই 21শে জুলাইয়ে তার ভূমিকা, এই দুটোতেই তিনি জেলে যাবেন এবং বাকি জীবনটা জেলেই কাটাবেন। আর ভাইপো যদি বিদেশে পালিয়ে না যায়, 31শে সেপ্টেম্বর তার রক্ষা কবচ ওঠার পরে দেখবেন আপনি খেলাটা। মদন, ফিরাদ এরা ক্রিম খেয়েছেন, চুরি করেছেন। যেই ও লাভলিকে বলেছে তার বাড়িতে ইডি সমন হয়েছে, ও লাভলি ডিটেলড হয়ে গেছে। ফলে আপনি এদের নিয়ে ভাববেন না। এরা আজকে পিঠ বাঁচাতে এত বড় বড় কথা বলছে। দুদিন আগে এরাই শুভেন্দু অধিকারীকে যা ইচ্ছা তাই গালাগালি করেছে। ফলে এরা প্রত্যেকেই স্বার্থন্বেষী। নতুন করে রাজনৈতিক মাটি শক্ত করতে ঋত শিবিরে গেছেন। আর ঋত শিবিরে যাওয়ার শর্তটাই হচ্ছে যত বেশি করে মৃত শিবিরের সম্পর্কে গালাগালি করা যায়। ফলে ঋত মিতর এই চক্করে সাধারণ মানুষ নেই। এদের প্রত্যেককে আস্থা করে ফেলেছে জনগণ। ঋত মিত নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। মানুষের সাধারণ নীতি নৈতিকতা বলছে তৃণমূল মানেই চোর, সে যে ধরনের তৃণমূলই হোক না কেন। তারা চুরি করেছে, খুন করেছে, ভাইপো খুনি, ভাইপোর সাঙ্গপাঙ্গ এরাও খুনি। আজকে মুই কি তুই চোর না মুই চোর, এইসব কথা বলে কোনো লাভ নেই। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।